আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের অধ্যায় ৩ অর্থের সময় মূল্য এই চ্যাপ্টারের সৃজনশীল ২-১ টা সৃজনশীল কোয়েশ্চেন সলভ করব ইনশাআল্লাহ। তো অর্থের সময় মূল্য ফাইন্যান্সের খুবই কোর একটা টপিক। এটা বেসিকটা হলো যে যদি সহজ ভাষায় বলা হয় যে আজকের ৳১ ভবিষ্যতের ৳১ চেয়ে মূল্যবান। কারণ হলো ভবিষ্যতে যে টাকাটা আমি পাবো, সেই টাকাটা পাওয়ার নিশ্চয়তা অনেক কম। সেই টাকাটায় ঝুঁকি বিদ্যমান থাকতে পারে অথবা আমার ক্রয় ক্ষমতা চেঞ্জ হতে পারে। এই সমস্ত কারণগুলাতে আমরা অর্থের বর্তমান মূল্যকে ভবিষ্যৎ মূল্য অপেক্ষা বেশি মূল্যায়ন করে থাকি বা বেশি গুরুত্ব দিয়ে থাকি। তো সৃজনশীল সলভ করার আগে কিছু আ ট্রিক নিয়ে একটু কথা বলবো। অ্যাকচুয়ালি ট্রিক না, ব্যাপারটা হলো যে কিছু ইম্পোর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে। দেন সৃজনশীলটা সলভ করতে গেলে আমাদের সৃজনশীল কোয়েশ্চেন গুলো অনেক ইজিয়ার মনে হবে। তো আমি আলোচনায় চলে যাচ্ছি। সো সৃজনশীল সলভ করার আগে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সরি প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো আমাদের সৃজনশীলে ২ টা কোয়েশ্চেন থাকে। একটা বা আই মিন সৃজনশীলে তো ৪ টা কোয়েশ্চেন থাকে ক, খ, গ, ঘ। বাট আমি যদি গ আর ঘ এই ২ টা নিয়ে কথা বলি। সো গ এর ব্যাপারটা হলো প্রয়োগ। এইটাতে তেমন একটা ঝামেলা নেই কারণ এখানে যেটা বের করতে বলবে আমাদের ওইটাই বের করতে হবে। এটা নিয়ে তেমন একটা প্রবলেম নেই। ঘতে যখন আমরা যাব উচ্চতর দক্ষতা, সেখানে আমাদের সাধারণত সিদ্ধান্ত নিতে হয়। সো যখন সিদ্ধান্ত নিতে হবে তখন আমাদের কিছু ব্যাপার মাথায় রাখতে হবে। সিদ্ধান্তের ক্ষেত্রে ১ নাম্বার ব্যাপার সেটা হলো যখন আমাকে ডিসিশন নিতে বলা হবে আমি সর্বোচ্চ চেষ্টা করব বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু বের করে সিদ্ধান্ত নিতে। এখন কোয়েশ্চেন হতে পারে যে বর্তমান মূল্য আছে, ভবিষ্যৎ মূল্য আছে। কেন আমি বর্তমান মূল্য নিয়ে কাজ করব? মানে বর্তমান মূল্য বের করে সিদ্ধান্ত নিতে চাবো? এটার কারণ হলো একটু আগে আমি বলেছি ভবিষ্যৎটা অনিশ্চিত। সো ভবিষ্যৎ অনিশ্চিত, ভবিষ্যতের টাকা পাওয়ার নিশ্চয়তা নেই। ভবিষ্যতে যেকোনো ধরনের ঝুঁকি জড়িত থাকতে পারে। এইজন্য আমি আজ থেকে ১০ বছর পর ৳১,০০,০০,০০০ পাবো। এটার উপরে ভিত্তি করে আমি আজকে ৳৫০,০০,০০০ ব্যাংকে রাখলাম। এটার চেয়ে আজকে আমি কত টাকা পাচ্ছি এটার উপরে বেস করে ডিসিশন নেয়াটা অনেক বেশি যুক্তিসঙ্গত। এইজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব বর্তমান মূল্য বের করে সিদ্ধান্ত নেয়ার জন্য। ২ নাম্বার ব্যাপারটা হলো আ কার্যকরী সুদের হার বের করা। এটা অনেকের কাছেই নতুন মনে হতে পারে। এটাকে বলা হয় EAR মানে ইফেক্টিভ অ্যানুয়াল রেট অথবা EIR ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। আচ্ছা, এই কার্যকরী সুদের হারের কনসেপ্টটা কি আসলে? কার্যকরী সুদের হারের কনসেপ্টটা হলো যে অনেক সময় আমাদের প্রশ্নে এরকম দেয়া থাকে যে ফর এক্সাম্পল আমার ২ টা অপশন আছে আমার হাতে। একটা ব্যাংক আমাকে ১০% বার্ষিক সুদ দিবে। আরেকটা ব্যাংক আমাকে ৯% অর্ধবার্ষিক সুদ দিবে। এখন ব্যাপারটা খেয়াল করো যে এক জায়গায় বলা হয়েছে বার্ষিক সুদ। বার্ষিক মানে হলো বছরে সে আমাকে একবারই সুদ দিবে ১০%। আরেক জায়গায় বলা হয়েছে ৯% অর্ধবার্ষিক। অর্ধবার্ষিক মানে বছরে সে ২ বার সুদ দিবে। সো এখানে প্রবলেমটা হলো এখানে দেখতে মনে হচ্ছে যে আমাকে ৯% সুদ দিবে অর্ধবার্ষিক হারে। তার মানে ৯% কে যদি আমি আ যেহেতু অর্ধবার্ষিক মানে বছরে ২ বার দিচ্ছে। সো আমি যদি ৯% কে ২ দিয়ে ভাগ দেই, তাহলে আসে হলো ৪.৫%। সো আমাদের মাথায় কাজ করতে পারে যে ঠিক আছে আগের অপশনে বছরে ১ বার দিচ্ছে ১০%, ফাইন। এখানে যদি ৯% দেয় ২ বারে তার মানে ৪.৫%, ৪.৫%, ৯% দিচ্ছে। বাট আসলে প্রবলেমটা হলো ১ম ৬ মাসে যখন ৪.৫% দেয়া হইছে ওইটার যে টাকাটা আসছে সেই টাকার উপর কিন্তু পরবর্তী ৬ মাসে ধরা হবে। অর্থাৎ আমি যদি এভাবে বলি ধরো তুমি ৳১০০ জমা রেখেছো। সো ৳১০০ উপরে ১ম ৬ মাস ৪.৫% সুদ দিয়েছে। তো পরের ৬ মাসে যখন আমরা সুদটা ধরবো তখন কিন্তু ৳১০০ উপর ধরবো না। ৳১০০ উপরে যে ৪.৫% ধরে ৬ মাসে যে টাকাটা এসেছে সেটার উপরে কিন্তু আমি পরবর্তী ৬ মাসে সুদটা ধরতেছি। সো এটাকে বলা হয় চক্রবৃদ্ধি।
এটার কারণে দেখা যায় কি যে আসলে এটা 9% হলেও যখন আমি এটাকে কার্যকরী সুদের হার বা অ্যাকচুয়াল রেটটা যখন আমি বের করতে যাব তখন দেখা যাবে কি এটা 9% এর থেকে একটু বেশি হয়। সো এই জন্য এই কনসেপ্টটা নিয়ে আমরা কাজ করব। তখনই কাজ করব যেহেতু আমি একটু আগেই বলে দিয়েছি যে একটা বার্ষিক একটা অর্ধবার্ষিক। সো এই কার্যকরী সুদের হারের কনসেপ্টটা বা কার্যকরী সুদের হার নিয়ে আমি তখনই কাজ করতে চাবো যখন আমি দেখব যে আমার কোয়েশ্চেনে চক্রবৃদ্ধিটা ভিন্ন দেয়া। চক্রবৃদ্ধি ভিন্ন বলতে একটা বার্ষিক, একটা অর্ধবার্ষিক অথবা একটা বার্ষিক, একটা ত্রৈমাসিক এরকম যদি দেয়া থাকে তাহলে আমরা কার্যকরী সুদের হার দিয়ে করতে যাব। আদারওয়াইজ কার্যকরী সুদের হার না করলে হবে, বর্তমান মূল্য দিয়ে বের করলেই হবে। ৩ নাম্বারটা হলো আমার লাস্ট অপশন, মানে আমার এখানে হাত পা ঠেকে গেছে, যেটা আমি নরমালি এভাবে বলি যে ভবিষ্যৎ মূল্য দিয়ে আমি তখনই সিদ্ধান্ত নিব যখন হইলো আমার হাত পা বেঁধে দিছে। হাত পা বেঁধে দিছে বলতে ব্যাপারটা কি? ব্যাপারটা হইলো এরকম একটা কোয়েশ্চেন দেয়া হয়েছে যেখানে ধরো বলা হয়েছে যে তুমি এখন তোমার হাতে 10,000 টাকা আছে। তুমি এই টাকাটা বিনিয়োগ করবা। তো তুমি এই টাকাটা ৫ বছরের জন্য বিনিয়োগ করলে ২ টা অপশন দিয়ে দিছে। এই ব্যাংকে বিনিয়োগ করলে এই অবস্থা, এক্স ব্যাংকে আর ওয়াই ব্যাংকে বিনিয়োগ করলে এই অবস্থা। সো তোমার কোয়েশ্চেনে বলে দিল যে ৫ বছর পর কোথা থেকে বেশি টাকা পাবে। তো এখানে তো আসলে তোমাকে আটকায় দিছে। আটকায় দিছে কেন? কারণ কোয়েশ্চেনে বলেই দিছে ৫ বছর পর কোথা থেকে বেশি অর্থ পাওয়া যাবে। তার মানে এখানে ফিউচার ভ্যালু ছাড়া আমার হাতে আর অল্টারনেটিভ অপশন নাই। এখন তোমার কোয়েশ্চেন হতে পারে তাইলে কি আ মানে আমি প্রেজেন্ট ভ্যালু দিয়েই যে করতে হবে সবসময়, আমি যদি ফিউচার ভ্যালু করি তাহলে কি কেটে দিবে? না, আসলে কেটে দিবে না। কারণ ম্যাথ সলভ করতে পারলে এটা লজিক্যাল হলে নাম্বার দিবে টিচাররা। বাট এখানে আমার একটা কথা হইলো যে যখন আমরা কোন জিনিস শিখবো, কারণ এইচএসসি হলো মোটামুটি তোমার একটা বেস। একটা বেস বলতে নেক্সট যে 4 ইয়ার্স এ তুমি আন্ডার গ্র্যাড করবা অথবা পোস্ট গ্র্যাড করবা, বিশেষ করে যারা ফাইন্যান্সে মেজর করবা, তাদের জন্য কিন্তু এটা ম্যান্ডেটরি যে তোমার বেসটা অনেক বেশি স্ট্রং হতে হবে। কারণ তুমি যখন একটা বাসা করবা, তোমার ফাউন্ডেশন যদি উইক হয়, তুমি যত উপরের দিকে যাও না কেন, নিচের গোড়াটা দুর্বল হওয়ার কারণে কিন্তু আল্টিমেটলি প্রবলেম ফেস করতে হবে। সো এইজন্য আমার কথা হলো এই জিনিসের ডেপথ থেকে জিনিসগুলা বুঝে গেলে সুবিধা হবে। নেক্সট এ যখন তুমি মেজর করবা বা যখন এটা নিয়ে ফার্দার স্টাডি করবা, তখন তোমার কনসেপ্ট গুলো অনেক বেশি ইজিয়ার মনে হবে। সো আমাদের কথা হলো যে আমাদের কোয়েশ্চেন আসলে ৩ টা অপশনই আমাদের হাতে খোলা আছে। আমি যেটা দিয়ে করতে পারি। তবে আমি ১ম ট্রাই করব প্রেজেন্ট ভ্যালু দিয়ে ম্যাথ সলভ করার। কারণ এটা হলো একদম মোস্ট ইফেক্টিভ এবং মোস্ট লজিক্যাল। সো যদি আমি প্রেজেন্ট ভ্যালু করতে পারি, ফাইন, আমি প্রেজেন্ট ভ্যালু দিয়েই সলভ করব। প্রেজেন্ট ভ্যালু প্রেজেন্ট ভ্যালু করা যায় এরকম ক্ষেত্রে ধরো এই যে কখনো সেকেন্ড যে কন্ডিশনটা আমাদের চক্রবৃদ্ধি ভিন্ন, এক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ভ্যালু করা যায়। বাট আমাদের ইআইআর এর সূত্রটা অনেক ছোট। সো এই জন্য এই সেকেন্ড জিনিসটা আমি নিজে থেকে ক্রিয়েট করেছি। এটা ইউজুয়ালি বইতে সব জায়গায় প্রেফার করা হয় না। বাট এটা আমি বের করেছি এই জন্য যে প্রেজেন্ট ভ্যালু দিয়ে করা যায়, বাট যখন আমার চক্রবৃদ্ধি ভিন্ন হয় তখন আমি ইআইআর দিয়ে করলে যে ডিসিশন হবে, প্রেজেন্ট ভ্যালু দিয়ে করলে আমার সেম ডিসিশন হবে। সো কেন আমি প্রেজেন্ট ভ্যালুর এত বড় ফর্মুলা করে ক্যালকুলেট করে রেজাল্ট বের করতে যাব? ওর চেয়ে ইআইআর দিয়ে করলে অনেক বেশি ইজিয়ার হয়। এই জন্য আমার কথা হলো নর্মালি আমি চেষ্টা করব প্রেজেন্ট ভ্যালু দিয়ে করতে। বাট আমি কোয়েশ্চেনে যদি কখনো দেখি যে চক্রবৃদ্ধি ভিন্ন হয়ে গেছে, তখন আর আমি প্রেজেন্ট ভ্যালু না করে ইআইআর দিয়ে অথবা ইএআর দিয়ে ম্যাথ সলভ করার ট্রাই করব। আর যখন আমার হাতে অল্টারনেটিভ কোনো অপশন থাকবে না, তখন আমি ভবিষ্যৎ মূল্যে যাব। ওকে, এখন লাস্ট একটা কথা, সেটা হলো আমাদের টাকা পাওয়া আর টাকা দেয়ার ব্যাপারে। পাওয়া আর দেয়ার ক্ষেত্রে কনসেপ্টটা কি? কনসেপ্টটা খুবই সিম্পল। তুমি যদি টাকা পাও, তাহলে অবশ্যই তুমি বেশি পেতে চাবা। আর তুমি যখন টাকা দাও, তুমি টাকাটা কম দিতে চাবা। সো যখন কোয়েশ্চেনে টাকা পাওয়ার কথা বলা হবে, তখন যেটা বেশি হবে আমরা সেটাকে চুজ করব। আর যখন কোয়েশ্চেনে টাকা দেয়ার কথা বলা হবে, তখন আমি যেটা কম সেটাকে চুজ করব। ওকে, সো বেসিক আলোচনা শেষ। এখন আমি কোয়েশ্চেনে চলে যাচ্ছি, একটা করে সৃজনশীল সলভ করব ইনশাআল্লাহ। ওকে, আমাদের প্রথম কোয়েশ্চেনে কিছু আমি আগে সৃজনশীল সলভ করার ক্ষেত্রে একটা কথা বলেছিলাম যে কোয়েশ্চেন পড়ার আগে আমরা গতে চলে যাব, অর্থাৎ প্রয়োগের কোয়েশ্চেনে চলে যাব, কারণ আমি গটা দেখলে গেস করতে পারবো যে আসলে আমাকে কি বের করতে বলা হচ্ছে। সো আমি গতে চলে গেলাম। গতে দেখো প্রথম জিনিস বলছে নূরের ভাই। আচ্ছা, নূরের ভাইয়ের পরামর্শ অনুযায়ী নূরের নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য কত?
ফাইন, আমার জন্য ইজিয়ার হয়ে গেল। দেখো এখানে আমাকে বের করতে বলছে বর্তমান মূল্য। তাহলে আমার ঝামেলা শেষ। আমি জাস্ট বর্তমান মূল্যটা বের করলে আমার আনসার হয়ে যাচ্ছে। এখন কথা হইলো বর্তমান মূল্য যখন আমি বের করতে যাব, আমাকে এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কার পরামর্শটা ছিল? নূরের ভাই। তার মানে তোমার মাথায় রাখতে হবে এখানে হয়তোবা ২ জন মানুষ পরামর্শ দিয়েছে। সো আমি এখন কোয়েশ্চেনটা পড়ে দেখি। নূর একজন কৃষক, তার কাছে বিনিয়োগের জন্য ১,০০,০০০ টাকা আছে। এই যে তার কাছে বিনিয়োগের জন্য আছে ১,০০,০০০ টাকা। তার মানে এটা বর্তমানে আছে। সো তার কাছে বর্তমানে ১,০০,০০০ টাকা আছে। অর্থাৎ এখন তাকে কোনো একটা সিদ্ধান্তে যেতে হবে। তার ভাই, এই যে নূরের ভাই বলা হয়েছিল, এই যে তার ভাই। তার মানে তার ভাই তাকে মাছ চাষ করতে বলল। আচ্ছা, মাছ চাষ করার পরামর্শ দেয়, যেখান থেকে আগামী ৫ বছর যথাক্রমে ২৫,০০০, ২৮,০০০, ২২,০০০, ২৫,০০০ ও ৫০,০০০ টাকা পাওয়া যাবে। এক্ষেত্রে মনে রাখবা যে আমরা যখন ম্যাথ সলভ করতে যাব, এখানে আমাদের টাকার ক্ষেত্রে মানে আমরা বলি নগদ প্রবাহ। নগদ প্রবাহ ৩ ধরনের হতে পারে। একটা হতে পারে একক নগদ প্রবাহ, একটা হতে পারে মিশ্র, একটা হতে পারে বার্ষিক বৃত্তি। তোমরা এটা পয়েন্ট আউট করে নিতে পারো। একক নগদ প্রবাহ আমি তখনই বুঝবো যখন কোয়েশ্চেনে আমার একটা মাত্র টাকার পরিমাণ দেয়া থাকবে। ধরো আগামী ৫ বছর যথাক্রমে এখানে কত ১, ২, ৩, ৪, ৫টা টাকার পরিমাণ দেয়া। এটা না দিয়ে যদি ধরো শুধু ২৫,০০০ টাকার কথা বলা থাকতো, একটা টাকা, তাহলে সেটা হতো একক। আর যখন একের অধিক টাকার কথা বলা থাকবে এবং পরিমাণগুলা ভিন্ন হবে, পরিমাণগুলা ভিন্ন বলতে যেকোনো একটা পরিমাণ ভিন্ন হলেই হবে। এখানে টাকার পরিমাণ কয়টা? ৫ টা, অর্থাৎ একের অধিক। এবং দেখো ২৫,০০০ এর সাথে ২৮,০০০ মিলে না। অ্যামাউন্টটা ডিফারেন্ট। সো যখন একের অধিক টাকার পরিমাণ থাকবে এবং টাকার অ্যামাউন্টটা ভিন্ন হবে, তখন এটা হয়ে যাবে মিশ্র নগদ প্রবাহ। তাইলে আমি বুঝে গেলাম আমার এটা হলো মিশ্র নগদ প্রবাহের ম্যাথ। আচ্ছা, তাহলে আমি আগে এই পর্যন্ত সলভ করে আসি। এখানে বলছে আগামী ৫ বছর ২৫, ২৮, ২২, ২৫ ও ৫০,০০০ টাকা পাওয়া যাবে। তার মানে আমি এখানে বছর বুঝতে পারতেছি ৫ টা। টাকার পরিমাণ দেয়া আছে। আর একদম লাস্টে দেখো কি বলা হয়েছে, উভয় ক্ষেত্রে প্রত্যাশিত আয়ের হার ১০%। তার মানে আমার সুদের হার বা আয়ের হার হলো ১০%। এখন আমি গটা সলভ করব। তাহলে বলছে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য কত? তার মানে আমাকে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। ওকে, সো এটা আহ, এক এক নাম্বার কোয়েশ্চেন, একের গ। আমরা জানি সুদের হার বা প্রত্যাশিত আয়ের হার দেয়া আছে ১০%। আর বছর বা তুমি মেয়াদ লিখতে পারো, যেটা ইচ্ছা। এখানে বলা আছে ৫ বছর। টাকার পরিমাণগুলা অর্থাৎ আ নগদ প্রবাহের পরিমাণগুলা আমি আলাদা করে লিখলাম না। কারণ এখানে ৫ টা বছর দেয়া আছে। তো ৫ টা বছর আলাদা করে না লিখলেও হবে। আমরা সরাসরি সূত্রে চলে যেতে পারি। আমরা জানি এখানে আমাকে একটু আলাদা করে লিখতে হবে। কারণ যেহেতু ৫ টা টাকার পরিমাণ ৫ বার লিখতে হবে। সরি, এটা 1 হবে। ওকে। আমরা এখন টাকার পরিমাণগুলো একটু দেখে নেই। ২৫, ২৮, ২২, ২৫, ৫০। ২৫,০০০, ২৮,০০০, ২২,০০০, ২৫,০০০,
আমি নিচে লিখলাম 50,000। আচ্ছা, আমাদের আয় মানে প্রত্যাশিত আয়ের হার বা সুদের হার ছিল 10%। ওকে, আমি এখানে জাস্ট ফাইনাল অ্যামাউন্টটা লিখতেছি। তাহলে আমাদের 5টা বছর ছিল, আমি একটু ক্যালকুলেট করে দেখি। ওকে, আমাদের ফাইনাল আনসারটা আমি ব্লু কালারে লিখতেছি। 1,10,518.10। এটাই আমাদের আনসার। ওকে, আই হোপ সবাই ক্লিয়ার। ওকে, এবার আমি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলতে আমাদের পরের অংশটা ঘতে বলা হয়েছে। আচ্ছা, আমি আগেই বলছিলাম গ নিয়ে আমাদের তেমন একটা প্রবলেম নেই, ঘতে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, ঘতে বলছে নূরের পোল্ট্রি ফার্মে বিনিয়োগ করা কি যৌক্তিক? আচ্ছা, তার ভাই তাকে বলছিল হলো মাছ চাষ করার জন্য। তার মানে আমি বুঝতে পারতেছি আরেকটা বিকল্প আছে মাছ চাষ ছাড়া, সেটা আমাদের একটু দেখতে হবে। তো মাছ চাষের যেটা, এটার তো প্রেজেন্ট ভ্যালু আমরা অলরেডি বের করে রাখছি। এবার আসো অন্যদিকে, তার বন্ধু পোল্ট্রি ফার্ম দিতে বলে যেখান থেকে আগামী 5 বছর প্রতি বছর শেষে, এটা জাস্ট আইডেন্টিফাই করো। আমি 3 ধরনের নগদ প্রবাহের কথা বলছিলাম। টাকার পরিমাণ একবার থাকলে একক, টাকার পরিমাণ একের অধিক থাকলে এবং অ্যামাউন্ট গুলার মধ্যে যে কোনো একটা অ্যামাউন্ট ভিন্ন হলে সেটা মিশ্র। আর যদি কোয়েশ্চেনে কোনো জায়গায় প্রতি শব্দটা পেয়ে যাও, মানে কোনো একটা টাকার অ্যামাউন্টের আগে প্রতি শব্দটা পাও, সেটা প্রতি বছর হতে পারে, প্রতি মাস হতে পারে, প্রতিদিন হতে পারে, হোয়াট এভার, বাট প্রতি শব্দটা যদি থাকে তাইলে এটা হলো বার্ষিক বৃত্তি। সরি, তাহলে এখানে আমার প্রথম যে বিকল্পটা ছিল মাছ চাষ, মাছ চাষের ক্ষেত্রে এটা ছিল মিশ্র নগদ প্রবাহ। আর পরের যে বিকল্পটা পোল্ট্রি ফার্ম, এখানে আমার বিকল্পটা হলো বার্ষিক বৃত্তি। এখন বার্ষিক বৃত্তি তোমরা জানো 2 ধরনের। একটা হলো শুরুতে, মানে বার্ষিক বৃত্তি বলতে আসলে কি বোঝায়, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট সময়ের জন্য তুমি পাবা অথবা দিবা। এক্ষেত্রে যদি সেটা তুমি বছর, মানে একটা নির্দিষ্ট সময়ের শুরুতে করো তাহলে সেটাকে বলা হয় অগ্রিম। আর যদি তুমি নির্দিষ্ট সময়ের শেষে করো তাহলে সেটাকে বলা হয় সাধারণ। সো এখানে প্রতি বছর শেষে বলা হয়েছে, শেষে বলা থাকার কারণে এটা হলো সাধারণ বার্ষিক বৃত্তি। ওকে, এখন উভয় ক্ষেত্রে প্রত্যাশিত আয়ের হার 10%। এখন আমাকে সিদ্ধান্ত নিতে বলছে। ঠান্ডা মাথায় চিন্তা করো, আমি এখন ডিসিশন নিব। আমি আগে বলছি আমার হাতে 3টা অপশনই আছে। প্রেজেন্ট ভ্যালু করা যাবে, কার্যকরী সুদের হার করা যাবে, ভবিষ্যৎ মূল্য করা যাবে। আচ্ছা, এখানে আমি প্রথমেই কার্যকরী সুদের হারটা বাদ দিয়ে দিচ্ছি। কেন? কারণ কার্যকরী সুদের হারের ক্ষেত্রে আমাদের একটা শর্ত ছিল, চক্রবৃদ্ধি ভিন্ন হইতে হবে। এখানে তো চক্রবৃদ্ধি রিলেটেড কিছুই বলা নাই। বলা হয়েছে উভয় ক্ষেত্রেই 10%। সো উভয় ক্ষেত্রে 10% মানে সেম। সো সেম হওয়ার কারণে এখানে তো চক্রবৃদ্ধির কোনো ভিন্নতা নাই, তাহলে ইআইআর বাদ। আমরা জানি আমরা পারতপক্ষে ফিউচার ভ্যালু দিয়ে কাজ করব না, বাদ। তাহলে আমাদের হাতে থাকলো প্রেজেন্ট ভ্যালু। আরো একটু সহজ করে বলি, তুমি গতে অলরেডি বর্তমান মূল্য বের করছো। সো অলরেডি একটা বিকল্পের বর্তমান মূল্য আমার বের হওয়া আছে, তাহলে আমি জাস্ট আরেকটা বিকল্পের বর্তমান মূল্য করলেই আমার ডিসিশন নিতে ইজি হবে। এখন যদি তুমি ফিউচার ভ্যালুতে যেতে যাও তাহলে আবার 2টা বিকল্পেরই ফিউচার ভ্যালু করতে হবে। সো ওই রিস্কে যাওয়ার দরকার নেই, আমরা প্রেজেন্ট ভ্যালু দিয়ে ম্যাথটা সলভ করব। ওকে,
তাহলে এখানে হইল দ্বিতীয় বিকল্পটার আমরা বের করব। আগেরটাতে আমি ভবিষ্যৎ মূল্যগুলা লিখিনি কেন? কারণ আমি বলছিলাম টাকার পরিমাণ ৫টা দেখে আলাদা করে আর লেখা লাগে নাই। এখানে যেহেতু একটাই ভবিষ্যৎ মূল্য, এজন্য ভবিষ্যৎ মূল্যটা লিখে দিলাম। আর সুদের হার যেহেতু বলছে উভয় ক্ষেত্রেই 10%, তার মানে এখানেও হবে 10%। আর বছর আগেরটাতেও ৫ বছর ছিল, এটাতেও ৫ বছর। সো আমরা জানি এটা বার্ষিক বৃত্তির সূত্র। সো আর এটা সাধারণ বার্ষিক বৃত্তি ছিল যেহেতু বছরের শেষে বলা ছিল। আমি জাস্ট খালি অ্যামাউন্টটা বসাচ্ছি এখানে। আর আমার যে ইনফরমেশন দেয়া ছিল আমি ইনফরমেশন অনুযায়ী মানটা বসায় দিচ্ছি। সুদের হার ছিল 10%, মেয়াদ ছিল ৫ বছর। আমি আবারও এই পাশে আনসারটা লিখতেছি, একটু করে দেখি কত আসে। আচ্ছা, আসলো ১,১৩,৭২৩.৬০। ওকে, এখন আমার ২টা বিকল্প বের হয়ে গেল। একটা ছিল মাছ চাষ, সেখানে ছিল ১,১০,০০০ সামথিং, সরি আমি ভুলে গেছি। আরেকটা হইল পোল্ট্রি ফার্ম, পোল্ট্রি ফার্মে আসছে ১,১৩,৭২৩। আচ্ছা, এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নিতে গেলে আমি একটু কোয়েশ্চেনে চলে যাই। আমি বলছিলাম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি দেখব আমি টাকা পাচ্ছি না দিচ্ছি। পেলে বেশিটা নিব, দিলে কমটা নিব। এখানে দেখো তার ভাই তাকে মাছ চাষ করার পরামর্শ দেয় যেখান থেকে আগামী ৫ বছর এত এত টাকা পাওয়া যাবে। এই যে শুদ্ধ বাংলা ভাষায় বলে দিছে পাওয়া যাবে। এখানেও শুদ্ধ বাংলা ভাষায় বলে দিছে পাওয়া যাবে। তার মানে পাওয়ার কথা। সো আমি জানি যে যেখানে আমরা পাওয়ার কথা আসবে আমরা বেশিটা পেতে চাবো। সো এখানে ২টার মধ্যে বেশি কোনটা? পোল্ট্রি ফার্ম। সুতরাং তার পোল্ট্রি ফার্মে বিনিয়োগ করা উচিত। এখন তাহলে আমরা কোয়েশ্চেনে চলে যাচ্ছি যে আমি লেখাটা লিখব কিভাবে। কোয়েশ্চেনে বলছে নূরের পোল্ট্রি ফার্মে বিনিয়োগ করা কি যৌক্তিক? হ্যাঁ, যেহেতু আমরা চুজ করছি পোল্ট্রি ফার্ম, সুতরাং আমাদের আনসারটা হলো নূরের পোল্ট্রি ফার্মে বিনিয়োগ করা যৌক্তিক। কারণ পোল্ট্রি ফার্ম হতে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য মৎস্য চাষ হতে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য অপেক্ষা বেশি। আলহামদুলিল্লাহ, আমাদের একটা কোয়েশ্চেন শেষ। আমরা এবার সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাচ্ছি। মিস্টার রহিম, আচ্ছা আমরা আগে গতে চলে যাই। উদ্দীপকে মিস্টার রহিম যে বার্ষিক কিস্তি, আচ্ছা দেখো আমি গত ম্যাথে বলেছিলাম যে কোয়েশ্চেনে যদি প্রতি শব্দটা থাকে তাহলে হলো বার্ষিক বৃত্তি। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস শিখলাম, প্রতি ছাড়াও যদি কোয়েশ্চেনে কিস্তির কথাটা বলা থাকে তাহলেও এটা বার্ষিক বৃত্তির ম্যাথ। ওকে, তাহলে বলছে উদ্দীপকে মিস্টার রহিম যে বার্ষিক কিস্তি প্রদান করবে তার বর্তমান মূল্য কত? আবারও ইজি হয়ে গেল, কোয়েশ্চেন একদম ইজিলি বলে দিছে বর্তমান মূল্যটা তুমি বের করো। ওকে, তাহলে আমি কিস্তির কথাটায় চলে যাই। মিস্টার রহিম একজন ব্যাংকার। তিনি সম্প্রতি ঢাকার গুলশানে একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করার কথা চিন্তা করছেন। অ্যাপার্টমেন্টটি ক্রয় করতে তার ৮০ লাখ টাকার প্রয়োজন। আচ্ছা, এটা তার দরকার।
বর্তমানে দরকার। মিস্টার রহিম অ্যাপার্টমেন্ট ক্রয়ের জন্য দুটি বিকল্পের কথা বিবেচনা করছেন। প্রথমত ৮০ লাখ টাকা নগদে পরিশোধ করে দেয়া। আচ্ছা, প্রথম বিকল্পটা খেয়াল করো কি বলছে, ৮০ লাখ টাকা নগদে পরিশোধ করে দেয়া, মানে এখনই সে ৮০ লাখ টাকা দিয়ে দিবে। তার মানে প্রথম বিকল্পের বর্তমান মূল্য ৮০ লাখ টাকা, এটা নিয়ে কিন্তু কোনো ঝামেলা নেই, এক ডিরেক্টলি বলে দিছে। দ্বিতীয়ত অ্যাপার্টমেন্ট মূল্যের ৫০% নগদে। তার মানে অ্যাপার্টমেন্টের মূল্য কত ছিল, ৮০ লাখ, এই ৮০ লাখ টাকার ৫০% নগদে দিবে এখন। ওকে, যেটা নগদে দিচ্ছে এটা তো আমার বের করার কিছু নাই, কারণ এটা সরাসরি দিয়ে দিচ্ছে। বাকিটা দেখি, বাকি ৪,৫০,০০০ টাকা সমান কিস্তিতে ১০ বছরের মধ্যে পরিশোধ করে দেয়া। এই যে দেখো, এখানে বলছিল বার্ষিক কিস্তি, কিস্তি শব্দটা এই যে এখানে দেখো কিস্তিটা দেয়া আছে। প্রতি কিস্তিতে কত করে দিচ্ছে, ৪,৫০,০০০ টাকা করে ১০ বছরের জন্য। তাহলে আমরা পেয়ে গেছি, বাট আমার এখন দেখতে হবে সুদের হার বা আয়টা কত। মিস্টার রহিমের সুযোগ ব্যয় হচ্ছে ১২%। আচ্ছা, এখানে কোয়েশ্চেনে সুযোগ ব্যয়, প্রত্যাশিত আয়ের হার, ঝুঁকির হার অনেক কিছু বলা থাকতে পারে। এই অর্থের সময়মূল্য চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি সিম্পলি মনে রাখবা কোনো পার্সেন্টেজ মানে হার জাতীয় কোনো পার্সেন্টেজ বলা থাকলে সেটা হলো তোমার সুদের হার বা আয়। ওকে, তাহলে আমি গটা সলভ করে ফেলি। বর্তমান মূল্য বের করতে হবে। আমরা আগের ম্যাথেও কিস্তির অঙ্কের বর্তমান মূল্য বের করছিলাম, সো আমরা জানি সূত্রটা কি হবে। সো এটা তেমন একটা প্রবলেমেটিক না, সরি এক না, এটা হলো ২, ২ এর গ দেয়া আছে আম আচ্ছা, এখন একটা ইম্পোর্টেন্ট কথা আমি আগের ম্যাথে বলতে ভুলে গেছিলাম। খেয়াল করো, আমি যখন আগের ম্যাথটা করছি তখন কিন্তু আমি এই কথাটা লিখি নাই, কিস্তির পরিমাণ এ, আমি ফিউচার ভ্যালু দিয়ে লিখছিলাম। মানে আমি সূত্রটা এভাবে শুরু করছিলাম, এফভি ইন্টু এটা। কিন্তু আসলে আমরা যখন তোমাদের লেভেলে, মানে আমার আসলে ফার্স্টে মাথায় ছিল না, সরি। নরমালি তোমাদের এই লেভেলে আমরা যখন কোনো বার্ষিক বৃত্তির অঙ্কের সূত্র করতে যাই তখন আমাদের সবসময় আসলে এ লেখা উচিত, মানে হলো কিস্তির পরিমাণ। বাট আমি এফভি লিখেছিলাম কারণ হলো গত ম্যাথে যেহেতু বলছিল ওই টাকাটা সে ভবিষ্যতে পাবে, ওইটার উপরে বেস করে আমি এফভি লিখেছিলাম। মানে অ্যাডভান্স লেভেলে তুমি এফভিও লিখতে পারো অথবা কিস্তির পরিমাণও লিখতে পারো। বাট আমার এটা লিখতে গিয়ে হঠাৎ মাথায় আসছে যে না, গত ম্যাথে আসলে তোমরা একটু কারেকশন করে নিও কষ্ট করে, এফভিটা কেটে তোমরা ওই জায়গায় এটা লিখে দিও। কারণ হলো তোমাদের এই লেভেলে এফভি লিখলে কেটে দিতে পারে, কারণ এই টাকাটা হলো একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর সে পাবে, বা যেটাকে আমরা কিস্তি বলি। সো এটা বেটার হয় তোমরা এখানে যদি ফর্মুলাটায় এ দিয়ে লিখো, তাহলে হলো তোমাদের কোনো মার্কস টার্কস কাটা যাবে না। সো আগের ম্যাথটাতে একটু জাস্ট এফভির জায়গায় এ লিখে দিও। আচ্ছা, তাহলে আমরা জানি, আমরা জানতে জানতেই শেষ। সুদের হার ছিল ১২% আর সময় ছিল ১০ বছর। তো আমি একটু দেখি কত আসে আনসারটা। আচ্ছা, এটা আসে ২৫,৪২,৬০০.৩৬। দশমিক না দিলেও হয়, বাট তুমি দিতে পারো। আচ্ছা, তাহলে মেইন হলো ২৫,৪২,৬০০ টাকা। ওকে, এবার আমরা ঘতে চলে যাব।
ঘতে বলছে মিস্টার রহিম যে বিকল্পটি গ্রহণ করেছে তার যৌক্তিকতা মূল্যায়ন করো। তার মানে সে কোনো একটা গ্রহণ করছে। এই যে দেখো লাস্টে আমরা এতটুকুই বাদ রাখছিলাম, তিনি প্রথম বিকল্পটি গ্রহণ করেন। তাই তোমাকে বলছে যে সে যে বিকল্পটি গ্রহণ করেছে তার যৌক্তিকতা মূল্যায়ন করো। আচ্ছা, প্রথম জিনিস, এখানে সুদের হার আছে একটাই, তার মানে চক্রবৃদ্ধি ভিন্ন হওয়ার কোনো সুযোগ নেই। সো আর বাদ। আমরা জানি আমরা ফিউচার ভ্যালু দিয়ে ডিসিশন নেওয়ার চেয়ে প্রেজেন্ট ভ্যালুটা প্রেফার করি। তার চেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রথম বিকল্পটা প্রেজেন্ট ভ্যালু একদম বলেই দিছে। সো আমাদের মোটামুটি ডিসিশন এখানে অনেক ইজিয়ার, আমরা প্রেজেন্ট ভ্যালু দিয়ে সিদ্ধান্ত নিব। এখন প্রেজেন্ট ভ্যালু দিয়ে সিদ্ধান্ত নিতে গেলে আমি আগে ইনফরমেশন গুলো একটু লিখে নেই, কারণ দুইটা বিকল্প ছিল। তো প্রথম বিকল্পতে সরাসরি বলে দিছিল যে ৮০ লাখ টাকা এখনই দিয়ে দিবে, তার মানে এটার প্রেজেন্ট ভ্যালু ৮০ লাখ টাকা, ঝামেলা নাই। দ্বিতীয় বিকল্পতে একটু ঝামেলা আছে, কারণ দ্বিতীয় বিকল্পতে তোমার টাকাটা দুই ভাবে দিচ্ছে। তোমার নগদে দিচ্ছে 50% টাকা, তাহলে আমি নগদের 50% আগে বের করি। আচ্ছা, এই যে দেখো এখানে বলা ছিল যে 50% টাকা নগদে, এই জন্য নগদেরটা দেখাচ্ছি। তাহলে হলো ৮০ লাখ টাকার 50%, ৪০ লাখ টাকা। তাহলে 50% নগদে আর বাকি টাকাটা কিস্তিতে দিচ্ছিল। তাহলে নগদে আর কিস্তিতে দিয়েছিল হলো সম্ভবত 25,42,600। ওকে, তাহলে এখন যদি আমি দুইটাকে একসাথে যোগ করি তাহলে আমার পিভি আসে, যেহেতু এই টাকাটা নগদে দিবে এবং এই 25 লাখ টাকা সে কিস্তিতে দিচ্ছে, তাহলে দুইটা যোগ করলে হয় 65,42,600। ওকে, এখন খেয়াল করো এখানে কত দিচ্ছে ৮০ লাখ, এখানে কত দিচ্ছে 65,42,600। আমরা এখানে আবার চলে যাই, তার ৮০ লাখ টাকা দরকার। প্রথমত ৮০ লাখ টাকা নগদে পরিশোধ করে দেয়া, এই যে দেখো পরিশোধ বলে দিছে, পরিশোধ মানে হলো টাকাটা দিবে। সো আমরা ইজি, আমাদের কাছে ইজি হয়ে গেছে এখন টাকা দিবে। আমরা জানি দেয়ার ক্ষেত্রে আমরা কমটা দিব। সো এখানে কি প্রথম বিকল্প গ্রহণ করবে না দ্বিতীয় বিকল্প? যেহেতু দ্বিতীয় বিকল্পে আমি কম টাকা দিচ্ছি, সুতরাং তার দ্বিতীয় বিকল্প গ্রহণ করা উচিত। বাট প্রবলেম হইল কোয়েশ্চেনে দেখো তিনি প্রথম বিকল্পটি গ্রহণ করছেন অলরেডি বলে দিছে। তাহলে সে যে বিকল্পটি গ্রহণ করছে এটি কি যুক্তিসঙ্গত হয়েছে? অবশ্যই না, কারণ আমাদের মতে তার চুজ করা উচিত ছিল দ্বিতীয় বিকল্প, বাট সে চুজ করছে প্রথম বিকল্প। সুতরাং সে যে বিকল্পটি গ্রহণ করছে এটা যুক্তিসঙ্গত নয়। আলহামদুলিল্লাহ, এবার আমরা ৩ নাম্বার কোয়েশ্চেনে আসি। ৩ নাম্বারে বলা হয়েছে, ওয়েট আ মোমেন্ট প্লিজ। ওকে, ৩ নাম্বারে বলা হয়েছে হাসিব, আচ্ছা আমরা গতে চলে যাই। তৃতীয় প্রস্তাব অনুযায়ী হাসিব সাহেবের প্রাপ্ত সুদের হার নির্ণয় করো। ওকে, আমাদের বলছে সুদের হার নির্ণয় করতে। এতক্ষণ আমরা বর্তমান মূল্য বের করছি, বাট সুদের হার দেয়া ছিল। এখন কোয়েশ্চেনে তোমাকে বলছে সুদের হারটা বের করো, অর্থাৎ আয়। এখন তুমি যদি আয় বের করতে হয়, তাহলে তুমি খেয়াল করো আমরা যখন বর্তমান মূল্যের সূত্র বের করছিলাম তখন আমাদের অঙ্কে ভবিষ্যৎ মূল্য দেয়া থাকতো, আমরা জাস্ট বর্তমান মূল্যটা বের করতাম। ভবিষ্যৎ মূল্য, সুদের হার, সময় সব দেয়া থাকতো, আমরা বর্তমান মূল্য বের করতাম। এখন আমাকে সুদের হার বের করতে বলছে, তাহলে আমার মাথায় থাকবে যে এখানে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য দুইটাই দেয়া আছে। এবং কোন প্রস্তাব বলছে? তৃতীয় প্রস্তাব। তাহলে আমরা একটু এক ঝলক পড়ে দেখি কি আছে। হাসিব সাহেব তার একমাত্র ছেলেকে বিদেশে পড়াশোনা করতে পাঠাতে চান, ভালো কথা। 10 বছর পর হাসিব সাহেবের এ নিমিত্ত প্রচুর অর্থের প্রয়োজন, ভালো। তাই তিনি সঞ্চয়ের পরিকল্পনা, ফাউ কথা, এগুলা দরকার নাই, এখান থেকে আসো। এবিসি ব্যাংক তাকে ৩টি প্রস্তাব দিয়েছে। ওকে, প্রথম প্রস্তাব অনুযায়ী তিনি প্রতি মাসের শুরুতে, ফাইন, আমরা এখান থেকে সর্ট আউট করে ফেলি। আমি বলছিলাম প্রতি শব্দ থাকা মানে বার্ষিক বৃত্তি, তাহলে এটা বার্ষিক বৃত্তির কোয়েশ্চেন বোঝা গেল। প্রতি মাসের শুরুতে বলছে, আমরা জানি শুরুতে হইলে এটাকে বলা হয় অগ্রিম, শেষে হইলে বলা হয় সাধারণ। তাহলে যেহেতু শুরুতে বলা হয়েছে তাহলে এটা অগ্রিম।
আচ্ছা, সুদের হারও বলা আছে 10%। দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী ৭,৫০০ টাকা করে প্রতি মাসের শেষে। আবারও প্রতি শব্দ চলে আসছে বার্ষিক বৃত্তি, বা ডিফারেন্স হইলো আগে ছিল শুরুতে, এখন হচ্ছে শেষে। তার মানে আগেরটা হবে অগ্রিম, এটা হবে সাধারণ। সুদের হার আগে ছিল 10%, এখন হয়েছে 9%। জমা করে। এবং দেখো এখানে আরেকটা জিনিস, এখানে 10% সুদের হার, এখানে 9% সুদের হার, বাট চক্রবৃদ্ধি কিন্তু সেম। কারণ কোনো জায়গায় কিন্তু বলা হয়নি যে একটা বার্ষিক আর একটা অর্ধবার্ষিক। তার মানে দুইটাই চক্রবৃদ্ধি সেম। সো সো এখানেও ইআইআর করার কোনো সুযোগ নাই। এবং তৃতীয় প্রস্তাব অনুযায়ী এককালীন ৩ লাখ টাকা জমা রাখলে 10 বছর পর 9 লাখ টাকা পাবেন। লাইনটা পড়লেই বোঝা যায় ৩ লাখ টাকা এখন যদি জমা করে তাহলে 10 বছর পরে পাবে 9 লাখ টাকা। তাহলে 10 বছর মানে হলো ভবিষ্যৎ, সুতরাং 9 লাখ টাকাটা ভবিষ্যৎ। তারপর একটা শর্টকাট বলে দেই, ধরো তুমি একদম কিছুই বুঝো না, তাহলে দেখবা দুইটা টাকার মধ্যে যে টাকাটা বড় সেটা হবে ফিউচার ভ্যালু, যে টাকাটা ছোট সেটা হবে প্রেজেন্ট ভ্যালু। তাহলে এখানে ৩ লাখ টাকা দেয়া আছে, এটা হলো তোমার প্রেজেন্ট ভ্যালু, 9 লাখ টাকা ফিউচার ভ্যালু, আর 10 বছর, সুতরাং শুধু সুদের হারটা দেয়া নাই। আচ্ছা, আমি আর এখানে ওই অত ডিটেলে দেয়া আছে দিয়ে অত ইনফরমেশন লিখলাম না, কারণ সময় নষ্ট হচ্ছে। আমি জাস্ট শর্টকাটে করে যাই। তাহলে আমাদের প্রেজেন্ট ভ্যালু দেয়া আছে ৩ লাখ টাকা, ফিউচার ভ্যালু দেয়া আছে ৯ লাখ টাকা, আর আমাদের সময় দেয়া আছে 10 বছর। সুতরাং আমাদের আয়টাকে বের করতে হবে। সো আমরা জানি এখানে তুমি প্রেজেন্ট ভ্যালুর সূত্র লিখতে পারো, ফিউচার ভ্যালুর সূত্র লিখতে পারো, যেটা ইচ্ছা। সো আমি ফিউচার ভ্যালুটা লিখলাম, কারণ হলো ফিউচার ভ্যালুটা আমার জন্য ইজিয়ার। তুমি প্রেজেন্ট ভ্যালু দিয়েও করতে পারো, একই কথা। আহ, আম সরি, একটু আরেকবার করতে হবে। এন ছিল 10 বছর, আমরা আইটা জানি না। আর আমি বলছি আমি ফিউচার ভ্যালুর সূত্র করব। ওকে, বাদ দাও। আচ্ছা, বা ফিউচার ভ্যালু হলো 9 লাখ, আমি আয়ের ভ্যালুটা জানি না, এন হলো 10। বা এটা যেহেতু বের করতে হবে, আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে 1 প্লাস আই টু দি পাওয়ার 10। আচ্ছা, এখন দেখো এটাকে যদি আমি রাখি তাহলে ৩ লাখটা এই পাশে চলে যাবে। এটা এখানে গুণ আকারে আছে, তো এই পাশে গেলে ভাগ হবে। সো আমি এটাই করলাম, ৯ লাখ ডিভাইডেড বাই ৩ লাখ। আহ, আচ্ছা, আমার স্পেসটা এখানে খুবই কম, ইকুয়াল টু ৩। আচ্ছা, আমি এখানে অ্যারো দিয়ে দিচ্ছি, আমি এই পাশে একটু দেখাচ্ছি। এই জায়গাটায় অনেকে লগ ইউজ করে, আই মিন এন্টি লগ ইউজ করে অঙ্ক করার ট্রাই করে, বাট আমার কথা হলো এত কমপ্লেক্সিটিতে যাওয়ার দরকার নেই। সিম্পলি চিন্তা করো, এই আইটাকে যদি আমি ফ্রি করতে চাই, মানে 1 প্লাস আইটাকে ফ্রি করতে হলে এই 10টাকে তুলতে হবে। সেই 10টাকে তোলা যায় কিভাবে? আমার পাওয়ার ছিল 10, আমি যদি এর সাথে 1/10 গুণ দেই তাহলে দেখো 10 10 কাটা যায়, তার মানে এই পাওয়ারটা উঠে যাবে। সো এই পাওয়ারটা তুলতে হইলে আমাকে দরকার হইলো 1/10। এই 1/10 কে আমরা এভাবে লিখতে পারি, √10। সো আমি এটা তোলার জন্য কি করলাম, দেখো আমাদের কত ছিল, 1 প্লাস আই টু দি পাওয়ার 10। এটাকে তোলার জন্য আমি আহ, আহ, একটু আমি √10 দিলাম। ওকে, এখন একটা জিনিস মনে রাখবা, কোনো একটা নতুন কিছু যদি তুমি সূত্রে নিয়ে আসো তাহলে সেটা সূত্রের এক পাশে করা যায় না, বোথ সাইডে করতে হয়। সো আমি এই পাশেও √10 নিয়ে আসলাম, 3। এখন এই জায়গার মানটা বের করবা কিভাবে সেটা নিয়ে একটু প্রবলেম। এটা তোমরা ক্যালকুলেটরে এইভাবে করতে পারো, দেখো, ইকুয়াল টু 3, এই যে এই সাইনটা হলো তোমার পাওয়ার সাইন, তারপরে ব্র্যাকেট দিবা 1
ডিভাইডেড বাই 10। এটা করতে পারো, এটা হলো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। তাহলে তোমার ম্যাথ মানে আর তোমার কোনো কমপ্লেক্সিটিতে যাওয়া লাগতেছে না। জাস্ট 3 টু দি পাওয়ার ব্র্যাকেট দিয়ে 1 ডিভাইডেড বাই 10 বা তোমার যত সাল থাকে সেটা দিবা। তাহলে দেখো এই 10 কাটা গেল, এখানে আমার বের হয়ে গেল কত 1 প্লাস আই, আর আমার ওইটা করলে রেজাল্ট আসে হইল 1.1161। আচ্ছা এখন আমি আই বের করব, তাহলে 1টাকে এই পাশে নিয়ে আসলাম, মাইনাস হইল বা আই ইকুয়াল টু 0.1161। যেহেতু আমরা আইটাকে দশমিকে লিখি সুতরাং 11.61%। ওকে, তাহলে এখন আমরা লাস্ট অংশে যাই। ঘতে বলা হয়েছে প্রথম প্রস্তাব থেকে হাসিব সাহেব সর্বোচ্চ অর্থ পাবেন। এই যে এই জায়গায় কোয়েশ্চেনটা খেয়াল করো, প্রথম প্রস্তাব থেকে সর্বোচ্চ অর্থ পাবেন, তার মানে এখানে তোমাকে ভবিষ্যতের কথা বলে দিচ্ছে। দেখো নরমালি আমি একটু আগে বলছিলাম না যে প্রথমে মানে আজকে লেকচারের শুরুতে বলছিলাম যে যখন আমার হাত পা বাঁধা থাকবে তখন আমাকে ফিউচার ভ্যালু বের করতে হবে। এখানে আসলে বলছে যে প্রথম প্রস্তাব থেকে সর্বোচ্চ অর্থটা পাবে। হ্যাঁ, তুমি এখানে প্রেজেন্ট ভ্যালু করতে পারো, প্রেজেন্ট ভ্যালু করে ম্যাথ সলভ করতে পারো। তবে যেহেতু কোয়েশ্চেনে বলে দিচ্ছে যে প্রথম অর্থ থেকে ম্যাক্সিমাম টাকাটা পাবেন, তাহলে টাকাটা কখন পাবেন? অবশ্যই ভবিষ্যতের কোনো একটা টাইমে। এজন্য আমি প্রেফার করতেছি যে এখানে আমরা প্রেজেন্ট ভ্যালু না করে ফিউচার ভ্যালু দিয়ে ম্যাথটা সলভ করব। তাহলে 3টা প্রস্তাবের মধ্যে 3 নাম্বার প্রস্তাবে 9 লাখ টাকা পাবেন, ফিউচার ভ্যালু দিয়েই দিছে। 3 নাম্বার প্রস্তাবটা বের করার দরকার নেই। তাহলে আমাকে প্রথম আর দ্বিতীয়টা বের করতে হবে। কারণ যেহেতু তোমার বলে দিছে প্রথম প্রস্তাব থেকে সর্বোচ্চ অর্থ পাবেন, সো আমি শুধু প্রথম বের করলে হবে না। কেন? কারণ আমি দ্বিতীয় না বের করলে আমি তো কম্পেয়ার করতে পারবো না যে আসলেই বেশি পাইছেন কিনা। সো এইজন্য আমি 2টা প্রস্তাব থেকেই বের করে দেখাবো। এখন কাহিনী হইল প্রথম প্রস্তাবে দেখো শুরুতে বলা ছিল অগ্রিম, আর দ্বিতীয় প্রস্তাবে হইল শেষে বলা ছিল। ওকে, তাহলে আমি এখানে প্রথম প্রস্তাব লিখলাম আর এই পাশে দ্বিতীয় প্রস্তাব লিখলাম, যাতে পাশাপাশি করতে পারি। তোমরা পরীক্ষার হলে অবশ্যই নিচে নিচে করবা। আচ্ছা এখানে আমার কিস্তির পরিমাণ বলা ছিল ৭৫০০। এই যে আমাদের কোয়েশ্চেনে সরি ৭০০০। আচ্ছা এখানে বলা ছিল ৭০০০, আর দ্বিতীয় প্রস্তাবে কিস্তির পরিমাণ বলা ছিল ৭৫০০। প্রথম প্রস্তাবে সুদের হার ছিল 10%, দ্বিতীয় প্রস্তাবে ছিল 9%। আর তোমার প্রথমটা শুরুতে ছিল, তার মানে অগ্রিম হবে, দ্বিতীয়টা শেষে। বাট কত বছরের জন্য? এই যে এখানে বলা ছিল 10 বছর, আর কোনো জায়গায় কোনো কথা বলা না থাকার কারণে বা একদম শুরুতে 10 বছর বলে দিছিল, এই জন্য আমরা এখানে মেয়াদটা ধরে নিব 10। ওকে, সো ফিউচার ভ্যালু বের করব। এই প্রবলেমটা আমাদের হয় আমরা প্রেজেন্ট ভ্যালু দিয়ে লিখে ফেলি, বাট তোমাদের এই লেভেলে সবসময় কিস্তির পরিমাণ ছিল আচ্ছা 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আই। যেহেতু অগ্রিম থাকলে আমাদের এই একটা অংশ অতিরিক্ত গুণ হয়। আমি পাশাপাশি লিখতেছি। ওকে, তাহলে দেখো এখানে 1 প্লাস আই অতিরিক্ত ছিল, এখানে 1 প্লাস আইটা জাস্ট নাই। এটাই হলো পার্থক্য অগ্রিম আর সাধারণের মধ্যে। অগ্রিমের ক্ষেত্রে 1 প্লাস আই অতিরিক্ত থাকে, সাধারণে 1 প্লাস আই এর অংশটা থাকে না। ওকে, তাহলে এখন জাস্ট আমরা খালি ভ্যালুটা বসায় দেই। এখানে ছিল ৭০০০ ইন্টু 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 10 মাইনাস 1
1 প্লাস, আর এখানে হইল 7500 1 প্লাস 0.09 to the power 10 minus 1 divided by 0.09। তাহলে জাস্ট অ্যামাউন্টটা বের করি, ক্যালকুলেট করলেই ইনশাআল্লাহ একটা ডিসিশনে পৌঁছানো যাবে। 1 plus 1 আই গেস একটা প্রবলেম হয়েছে, এখানে মাস বলা ছিল। সো মাস বলা থাকলে মানে কি প্রতি মাসে দেয়া হয়েছে, সো এখানে আমার চক্রবৃদ্ধি চলে আসছে। আই এম সো সরি, আমি ক্যালকুলেট করতে গিয়ে এটা নোটিস করছি যে অ্যামাউন্টটা এত কম আসার তো কথা না। সো যখনই চক্রবৃদ্ধি আসবে তখন একটা জিনিস মাথায় রাখবা, যত জায়গায় আই থাকবে আই কে এম দিয়ে ভাগ দিয়ে দিবা, যত জায়গায় এন থাকবে এন কে এম দিয়ে গুণ দিয়ে দিবা। আমি আবার বলতেছি, যখনই কোনো কোয়েশ্চেনে চক্রবৃদ্ধি কথাটা দেখবা, মানে ধরো চক্রবৃদ্ধি চলে আসছে এম, তখন যত জায়গায় আই থাকবে সব আই কে তোমার এম দিয়ে ভাগ হবে, যত জায়গায় এন থাকবে সব এন কে এম দ্বারা গুণ হবে। আরেকবার বলতেছি, যখনই কোনো অঙ্কে চক্রবৃদ্ধি সংখ্যা চলে আসবে, এটা তুমি ফাইন্যান্সের সব সূত্রের ক্ষেত্রে মাথায় রাখবা যে যত জায়গায় আই থাকবে সব আই কে এম দ্বারা ভাগ দিবা, আর যত জায়গায় এন থাকবে সব এন কে এম দ্বারা গুণ দিবা। ওকে, তাহলে এখন জাস্ট আমি করে ফেলি। হ্যাঁ, এবার অ্যামাউন্টটা সামঞ্জস্যপূর্ণ। একটু আগে আমার ক্যালকুলেশনে আনসার আসছিল 1 লাখ, তো ওই জন্য আমি কনফিউজড হয়ে গেছিলাম যে 1 লাখ, তো যেহেতু একটা বিকল্প আমাদের দেয়া আছে 9 লাখ, সো বাকি দুইটা 1 লাখ কখনোই হইতে পারে না। এখন ঠিক আছে, 14,33,914.85। আচ্ছা, আমরা একইভাবে বাকিটাও করে ফেলি। 14,51,357.08। এটা একটা অ্যামাউন্ট, এটা একটা অ্যামাউন্ট, আর আমাদের তৃতীয় প্রস্তাবের একটা অ্যামাউন্ট ছিল, সেটা হলো 9 লাখ। এখন তাইলে খেয়াল করো, আমরা একটু কোয়েশ্চেনে চলে যাই। সর্বোচ্চ অর্থ পাবেন, পাওয়ার কথা বলা হয়েছে। সো আমরা জানি পাওয়ার ক্ষেত্রে যেটা বেশি সেটা 9 লাখ, 14,33,000, 14,51,000, এটা সবচেয়ে বেশি। সুতরাং দ্বিতীয় প্রস্তাব থেকে তিনি সবচেয়ে বেশি অর্থ পাবেন। কিন্তু কোয়েশ্চেনে বলছে প্রথম প্রস্তাব থেকে সর্বোচ্চ অর্থ পাবেন। উক্তিটির সাথে কি তুমি একমত? তাহলে আনসার হবে যে না, উক্তিটির সাথে আমি একমত না, কারণ দ্বিতীয় প্রস্তাব থেকে তার সর্বোচ্চ অর্থ পাওয়ার কথা। সো দ্যাটস ইট ফর টুডে। এই 3টা কোয়েশ্চেনে যদি কারো কোনো সমস্যা থাকে কাইন্ডলি কমেন্ট করবা, এবং কারো যদি এই রিলেটেড কোনো ম্যাথে কোনো প্রবলেম থাকে অবশ্যই কন্টাক্ট করবা, ইনশাআল্লাহ সলভ করে দেওয়ার ট্রাই করব। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।